उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत। নমস্কার, আমি সৌমেন আপনাদের সঙ্গে বিবেক বার্তায়। প্রথমেই আপনাদেরকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসে হার্দিক শুভকামনা জানাই। বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয় প্রজাতন্ত্র এবং সংবিধান ছাড়া অন্য কিছু হতেই পারে না। প্রজাতন্ত্র দিবস পালন মূলত কুচকাওয়াজ, শোভাযাত্রা, বক্তৃতা এবং মিষ্টি বিতরণের মধ্যেই সীমাবদ্ধ। এখন প্রশ্ন হলো, আমরা কতজন আমাদের সংবিধানকে সামান্য হলেও পড়েছি বা জানি, অথবা কতজনের ঘরের বইয়ের আলমারিতে ভারতের সংবিধান শোভা পাচ্ছে? আচ্ছা ছাড়ুন, কতজন আমরা ভারতের সংবিধানের মলাটের উপর পাতাটা দেখেছি, বা সংবিধানের প্রথম পৃষ্ঠায় যে প্রস্তাবনা লেখা রয়েছে সেটা কতজন পড়েছি, বা তাকে অনুধাবন করার চেষ্টা করেছি, বা নিজের জীবনে তা মেনে চলার চেষ্টা করেছি? আমি হলফ করে বলতে পারি যে এই সংখ্যাটি খুবই কম। সংবিধান নিয়ে দু একটি কথা আলোচনা করা যাক। ২৬শে নভেম্বর ১৯৪৯ সংবিধান তৈরি হয়ে গেছিল। তারপরেও কেন ২৬শে জানুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম? ২৬শে জানুয়ারি এমন কোন দিন যার জন্য আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম? এর কি পিছনে কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। ১৯২৯ সাল, আমরা সকলেই জানি, কংগ্রেসের লাহোর অধিবেশন। সেই অধিবেশন থেকে পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়। এই অধিবেশন থেকে ইংরেজ সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় যে ১৯৩০ সালের ২৬শে জানুয়ারির মধ্যে ইংরেজকে ভারতকে পূর্ণ স্বরাজ দেশ হিসাবে ঘোষণা করে ভারত ছেড়ে চলে যেতে হবে। ইংরেজ কি এত সহজে চলে যাওয়ার পাত্র? তাই ১৯৩০ ২৬শে জানুয়ারি কংগ্রেস স্বাধীনতা দিবস পালন করে। সেই থেকেই ২৬শে জানুয়ারি সাংবিধানিকভাবে কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে এই দিনটাকে গ্রহণ করে। আমাদের সংবিধান যে চিত্রকলা দ্বারা সুসজ্জিত, সেই চিত্রকলা সৃষ্টি করেছেন একজন বাঙালি চিত্রশিল্পী, নাম শ্রী নন্দলাল বসু। নেহরুজি তাকে অনুরোধ করেন। এই চিত্রগুলি তৈরি করতে তার ৪ বছর সময় লেগেছিল। সংবিধানের ২২টি অংশ আছে, ৩৯৫টি ধারা এবং ১২টি তফসিল আছে। এই সমগ্র সংবিধানকে তৈরি করার জন্য প্রচুর সংখ্যক চিত্র অঙ্কিত করতে হয়। সংবিধানের প্রথম পাতা অশোক স্তম্ভের চিত্র দিয়ে শুরু। ভিতরের যে ২২টি অংশ আছে সেগুলোও বিভিন্ন চিত্র দিয়ে সুসজ্জিত। এর মধ্যে শ্রীকৃষ্ণের ছবি আছে, নটরাজের ছবি আছে, গৌতম বুদ্ধের ছবি আছে, আবার ঋষিদের যজ্ঞস্থলের ছবিও আছে। আছে পদ্মফুলের ছবি, বহমান গঙ্গার চিত্র আছে। ঠিক সেইভাবেই রানী লক্ষ্মীবাই, গুরু গোবিন্দ সিং, টিপু সুলতানা, আকবর এবং এছাড়াও হরপ্পা থেকে পাওয়া বিভিন্ন জিনিসপত্রের ছবি, এছাড়াও বাঘ ও ঘোড়ার ছবি, এই ধরনের বিভিন্ন চিত্র দিয়ে আমাদের সংবিধান সুসজ্জিত। আমাদের দেশের সংবিধান মূলত দুটি ভাষাতে তৈরি হয়েছিল, একটি ইংরাজি, অপরটি হিন্দি। আমাদের দেশের সংবিধান হাতে লেখা হয়েছিল, কোনো ছাপাখানার সাহায্য নেওয়া হয়নি। সংবিধান সংশোধনের উপায় আছে, সুযোগও আছে, তা নিয়ম মেনে। মূলত ৩টি নিয়ম আছে এবং সবগুলি নিয়মই সংখ্যাগরিষ্ঠ মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ১০৫ বার সংবিধান সংশোধিত হয়েছে। ১৯৫০ সালে সংবিধান গৃহীত হওয়ার ১ বছর পরই ১৯৫১ সালে সংবিধান সংশোধিত হয়। সেখানে ২টি প্রস্তাব অন্তর্ভুক্ত হয়, একটি কথা বলার অধিকার এবং অন্যটি জমিদারি প্রথা বিলোপ। এইভাবে বিভিন্ন সময়ে আমাদের সংবিধান সংশোধিত হয়েছে।
1976 সালে 42তম সংশোধনী ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এখানে ভারতকে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তুলে ধরা হয়েছে এবং তা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুটি শব্দ ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমাদের দেশের দুইজন আইনজীবী বলরাম সিং এবং করুণেশ কুমার শুক্লা সুপ্রিম কোর্টে আপিল করেন। তারা বলেন এই দুটি শব্দ ভারতের ইতিহাসের পরিপন্থী এবং বামপন্থী ভাবধারায় অনুপ্রাণিত। Sir, looking back on the work of the Constituent Assembly, it will now be 2 years, 11 months and 17 days since it first met on the 9th of December 1946. On the 26th January 1950, India would be a democratic nation, in the sense that India from that day would have a government of the people, by the people, and for the people. The third thing we must do is not to be content with mere political democracy. These principles of liberty, equality, and fraternity are not to be treated as separate items in a trinity. Liberty cannot be divorced from equality. Equality cannot be divorced from liberty. Nor can liberty and equality be divorced from fraternity. On the 26th of January 1950, we are going to enter into a life of contradictions. In politics, we will have equality. And in social and economic life, we will have inequality. কখনো যদি নিজেকে, সমাজকে এবং আমার দেশকে বিপন্ন মনে করি, আর এই বিপন্নতার বিরুদ্ধে একজন সচেতন নাগরিক হিসেবে আমার যে লড়াই, সেই লড়াইয়ের মূল হাতিয়ার আমাদের সংবিধান। আমাদের সংবিধান আমাদের রক্ষাকর্তা। তাহলে কি আমরা পারি না আমাদের সংবিধানকে আমাদের বইয়ের আলমারিতে স্থান দিতে, বা আমাদের সংবিধানকে আত্মস্থ করতে, অথবা সংবিধান থেকে যা আত্মস্থ করেছি তার নিজের জীবনে প্রয়োগ করতে? যদি আমরা এটা করতে সক্ষম হই, তাহলে নিজেকে, সমাজকে এবং দেশকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। যদি আমরা না পারি, তাহলে রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা নতি স্বীকার করে তার গোলামে পরিণত হব। আমার আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের কি মতামত তা জানাবেন। আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। নমস্কার।